আমি আর আমাতে নেই রাজকুমারী, স্বয়ং মহাকালে বশীভূত আমি এখন। তার ইচ্ছা অনুযায়ী করছি সব কিছুই। তার নির্দেশেই তোমাকে অর্ঘ্য হিসেবে দিতে হবে দেবীর চরণে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর ভালো থাকবেন নাই বা কেন। সামনে আসতে চলেছে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো মা দুর্গা দেবীর আরাধনা। ওই 4 দিন কত পুরানো নতুন বন্ধুদের সাথে দেখা করা, প্রতি প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, নতুন জামা কাপড়, আর কতই না মজা করা। আর এগুলো সবই হবে, কিন্তু এখন কান পাততে হবে বেঙ্গলি হরর স্পেশাল চ্যানেলে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, মোহনা দেবরায়ের কলমে রক্ত পলাশ। নিঝুমপুর যেন মর্তলোকে এক টুকরো স্বর্গের নিঃশ্বাস। যেমনি প্রজাবৎসল রাজারানী, তেমনি কর্তব্যপরায়ণ প্রজারা। এই দেশের রাজারই একমাত্র মেয়ে আত্রেয়ী, বড় আদরের, বাবা মার নয়নের মণি। সবে 8 বছর বয়স তার, কিন্তু ইতিমধ্যেই রাজবিদ্যায় আশ্চর্য রকমের পারদর্শী সে। রাজ্যের দক্ষিণ প্রান্তে কুয়াশার মতো পাহাড়ের মাথায় মহারাজের প্রাসাদ দুর্গ প্রাঙ্গণের উদ্যানে রক্তপলাশে সজ্জিত জোড়া বেনি দুলিয়ে যখন গুল্ম থেকে গুল্মে ছুটাছুটি করে বেড়ায় আত্রেয়ী, তখন বাগানের বহুরঙা প্রজাপতিগুলোর সঙ্গে বিশেষ পার্থক্য করা যায় না তার। কিন্তু একদিন গোল বাঁধল এই রক্তপলাশ নিয়েই। প্রতি শুক্লপক্ষে ষষ্ঠী থেকে ত্রয়োদশী এবং কৃষ্ণপক্ষে চতুর্থী থেকে একাদশী দ্বিপ্রহরিক স্নানের পর নিজের হাতে মেয়ের চুল শুকিয়ে দুপাশে 2টি বেনি করে সে 2টি রক্তপলাশে সাজিয়ে দেন রানীমা। একটি দাসী রক্তপলাশ সরবরাহ করে এই উপলক্ষে। শয্যাপাশে একটি রেকাপে রাখা থাকে ফুলগুলি। আর 4 দিন পরেই দেবী মুন্ডমালিনীর আবাহন। সেদিনও রানীমা মেয়ের চুল শুকিয়ে বেঁধে দেওয়ার পর অভ্যাস মতো হাত বাড়িয়েছেন রেকাপটির দিকে, কিন্তু সাথে সাথেই চমকে উঠেছেন। রেকাপ শূন্য, একটি ফুলও সেখানে নেই। আত্রেয়ী সামনে থেকে বলে ওঠে, কি হলো মা, তুমি চুল বাঁধতে বাঁধতে থেমে গেলে কেন? মেয়ের কথা কানে যায় না রানীমার। তার মন যেন কু গাইতে শুরু করেছে। রাজ্যে পলাশ গাছ অনেক, পলাশের প্রাকৃতিক রঙই হলো লাল, কিন্তু রক্ত পলাশ একটু ভিন্ন ধরনের ফুল। সমস্ত রাজ্যে একটাই গাছ তার, কোনো নির্দিষ্ট ঋতুতে নয়। রক্ত পলাশ 12 মাসই ফোটে সেই গাছে। সাধারণ পলাশের সঙ্গে তার পার্থক্য হলো সাধারণ পলাশের লাল রঙের মাঝেও একটু হলুদের আভাস থাকে, যে কারণে তার নাম বনানীর অগ্নিশিখা। কিন্তু রক্ত পলাশ দেখলে মনে হয় যেন ফোঁটা ফোঁটা টাটকা তাজা রক্ত। ফুলটার পাপড়ির গায়ে হাত দিতে ভয় হয়, পাছে সেই রক্তলাল মাখামাখি হয়ে যায় আঙুলে। এহেন রক্ত পলাশের রেকাব আজ শূন্য, যা কিনা শুধুমাত্র রাজকুমারীর কেশবিন্যাসের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। ভীষণ রাগান্বিত হয়ে সরবালা নামে সেই কিঙ্করীকে তলব করলেন তিনি। সে উপস্থিত হলে প্রচুর তিরস্কার সহযোগে তার এই দায়িত্ব জ্ঞানহীনতার ব্যাখ্যা চান রানীমা। পলকে কালিমাবৃত হয়ে যায় তরুণী পরিচারিকার মুখ। নিচু কণ্ঠে নতমস্তকে সে জানায়, নিয়ম মতোই পুষ্প সংগ্রহের উদ্দেশ্যে সে আজও গিয়েছিল রক্তপলাশ বৃক্ষের কাছে, কিন্তু সেই বৃক্ষে আজ একটি ফুলও ছিল না। গর্জে উঠলেন রানীমা, থামো! অপরাধ প্রকাশ্যে আসার পর অসত্য ভাষণ করতে লজ্জা করে না? রক্ত পলাশের গাছ শূন্য, এমন অদ্ভুত কথা কেউ শোনেনি এই নিঝুমপুরে। এটা প্রকৃতি বিরুদ্ধ, জানো না? স্বয়ং দেবী ছিন্নমস্তার আশীর্বাদে
এই বৃক্ষ কখনো শূন্য হয় না? এমনকি এটাও তোমার কাছে জ্ঞাত যে এই রাজবংশে ভূমিষ্ঠ হওয়া প্রত্যেকটি কন্যার যৌবন প্রাপ্তির পূর্ব পর্যন্ত ওই রক্তপলাশ ফুল দিয়ে তার কেশবিন্যাস করা হয়। এতদূর বলে নিস্তব্ধ হস্তচালনের মাধ্যমে তাকে বিদায় দিয়ে অন্তপুরের কঞ্চুকিকে ডেকে পাঠান রানীমা। সে উপস্থিত হলে কঠিন গলায় তাকে আদেশ করেন, তুমি এই দণ্ডে তোমার বিশ্বস্ত কোনো অনুচরকে পাঠিয়ে রক্তপলাশ গাছটি পরীক্ষা করে দেখে আসতে বলো এবং তারপরে তার বক্তব্যের আনুপূর্বিক বিবরণ আমার কাছে উপস্থিত করো। কঞ্চুকি নীরব সম্মতি জানিয়ে চলে গেলে দুয়ার প্রান্তে উপস্থিত সর্বক্ষণের দাসীটিকেও কক্ষ পরিত্যাগ করতে আদেশ করেন রানী। আত্রেয়ী এতক্ষণ সম্পূর্ণ নীরব ছিল। মায়ের সাথে একান্তে কথা বলার সুযোগ পেয়ে মুখ ফোটে তার। বয়সের তুলনায় অনেক বেশি পরিণত এই অসামান্য কন্যা নিচু স্বরে বলে ওঠে, মা, রক্তপলাশের গাছ শূন্য, তার মানে তো মেয়ের কথা শেষ করতে না দিয়ে তার মুখ চেপে ধরেন রানীমা। আশ্বাসের সুরে বলে ওঠেন, সূর্য শুধুমাত্র নিজের চর্মরক্ষার তাগিদে ওই কথা বলেছে। নেহাত কোনো পুরুষের হাতে রাজনন্দীর কেশসজ্জার উপাচার বাহিত হওয়াটা অনিয়ম। না হলে কঞ্চকি মারফতে ফুলগুলি আনতে পাঠাতাম। সে একবার খবর নিয়ে আসুক, তারপর অন্য কোনো দাসীকে নিয়ে আনতে পাঠাবো। হয়তো একটু বিলম্ব হবে, তবে নিয়ম মতোই তোমার চুল আজও সেজে উঠবে রক্তপলাশের থোকায় থোকায়। রাজকন্যার কণ্ঠস্বর থেকে সন্দেহ দূর হয় না। চিন্তিত সুরে সে বলে, পণ্ডিত মশাই কিন্তু বলেছেন রক্তপলাশের গাছ তখনই শূন্য হয়, ধরে নিতে হয় যে যখন নিঝুমপুরের অধিষ্ঠাত্রী দেবী ছিন্নমস্তা। পুনরায় মেয়ের কথার মাঝখানে রানীমা বাধা দিয়ে বলেন, এই নিয়ে অনর্থক দুশ্চিন্তা করো না মা। দেবী ছিন্নমস্তা সর্বদাই নিঝুমপুরের উপর কৃপাদৃষ্টি বর্ষণ করে চলেছেন। আত্রেয়ী নীরব হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরে ফিরে আসে কঞ্চুকি। তার মুখ তমসাচ্ছন্ন। গভীর কণ্ঠে সে জানায় তার অনুচরদের একজন গিয়ে স্বচক্ষে দেখে এসেছে সেই রক্তপলাশের বৃক্ষ এবং সেটা বাস্তবিক শূন্য। কঞ্চুকি অবশ্য সেই কথা সম্পূর্ণ বিশ্বাস করেনি, বরং আরও দুইজন অনুচরকে পাঠিয়েছে বিষয়টা যাচাই করতে। তারা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আমি তাদের সাথে দেখা করব। দৃঢ় কণ্ঠে বলে ওঠেন রানীমা। কঞ্চুকির আপত্তিসূচক মুখভঙ্গিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কন্যার কেশবিন্যাস অর্ধসমাপ্ত রেখে উঠে যান তিনি। ঊষর চোখে খোলা জানলা দিয়ে পিতার সাম্রাজ্যের দিকে চেয়ে থাকে আত্রেয়ী। আজ এই সময়ে ঈশান কোণে মেঘের ঘনঘটা দেখে চোখ কুঁচকে যায় সুজনের। লক্ষণটা ভালো নয়। অসময়ে বর্ষা মানে তো ফসলের সর্বনাশ। দেবী ছিন্নমস্তার ভ্রুকুটির মতো অন্ধকার হয়ে আছে আকাশের একটা পাশ। ঠিক সেই সময় বহুদূর থেকে হনহন করে একটি মনুষ্য মূর্তি ঠিক এই দিকে এগিয়ে আসতে দেখে সুজন। রৌদ্রের তাপ তখনও ভালোই বিরাজমান, তাই মুখটা একটু তুলে একটা হাতকে চোখের ওপর আড়াল হিসেবে ব্যবহার করে সামনের দিকে তাকায় সুজন। একটি আগন্তুক, পরনে একটি নানা রঙের তালি দেওয়া পোশাক, কাঁধে সেই রকম একটা ঝোলা, চুল উস্কো খুস্কো, জটাজুট পূর্ণ। এই অঞ্চলের সীমানায় কখনো এমন মানুষ দেখেনি সুজন। লোকটি তার দিকেই শটাং এগিয়ে আসছে। চোখের ওপর থেকে হাত নামিয়ে নেয় সে। ওদের দুজনের মধ্যে তখনও কিছুটা দূরত্ব বিদ্যমান। তার মধ্যেই লোকটা গলা তুলে জিজ্ঞাসা করে, এদেশে ছিন্নমস্তার মন্দিরটা কোথায় বলতে পারো? অদ্ভুত কর্কশ অথচ সুরেলা কণ্ঠস্বর। ছিন্নমস্তার মন্দির, সেখানে কি দরকার এই লোকটির? লোকটি বেশি ভাবার সুযোগ না দিয়েই পুনরাবৃত্তি করে তার প্রশ্নের। সুজন কিঞ্চিত দিশেহারা বোধ করে। দেবী ছিন্নমস্তার মন্দিরের নাম
যে এমন সময় উচ্চারিত হতে পারে এ ধারণা তার ছিল না। তার হাত দুটি আপনা থেকেই সঞ্চালিত হয় দক্ষিণে পাহাড়ের দিকে, যার মাথায় প্রাসাদ দুর্গ থেকে অনতি দূরে অবস্থান করেছে দেবী ছিন্নমস্তার মন্দির এবং সেই কিংবদন্তি রক্তপলাশ বৃক্ষ। লোকটি আরও কয়েক পা এগিয়ে আসে, সুজনকে দৃঢ় কণ্ঠে বলে এক অনন্য আচার ক্রিয়া। সম্পাদনের লক্ষ্য নিয়ে আমি আজ এসেছি। তুমি কি হবে আমার সেই পবিত্র আচারের সঙ্গী? মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ে সুজন। তারপর বিনা বাক্যে অনুসরণ করতে শুরু করে সেই অচেনা ব্যক্তিকে। আচমকায় চোখ দুটো খুলে যায় আত্রেয়ীর। এতক্ষণ যেন সে একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু সে কি দেখল সেই ঘোরের মধ্যে? একরাশ কালো আঁধারের ঘূর্ণিপাক বনমন করে ঘুরতে ঘুরতে অগ্রসর হচ্ছে এই প্রাসাদ দুর্গর দিকেই। ছোট ছোট পাগুলিতে সর্বশক্তি প্রয়োগ করে ঘর থেকে প্রায় উড়ে বেরিয়ে যায় আত্রেয়ী। বেরোতেই মাতৃদেবীর সঙ্গে সংঘর্ষ হয়। মা রুদ্ধশ্বাসে ডাকে। রানীমা দু হাত দিয়ে আগলে নেন তাকে। বুকের কাছে ধরে ফিসফিসিয়ে সান্ত্বনা কণ্ঠে বলেন, কিছু হয়নি মা, কিছু হয়নি, এতটা উতলা হয়েও না। রক্তপলাশ গাছটা কি? ও কথা এখন থাক, চলো বরং একবার পোশাক পরে তৈরি হয়ে নাও। কোথায় মা? দেবী ছিন্নমস্তার মন্দিরে। কথাটা বলতে গিয়ে গলাটা সামান্য কেঁপে ওঠে রানীমার, কিন্তু তার চেয়েও অনেক বেশি কেঁপে ওঠে তার বাহুপাশে আবদ্ধ আত্রেয়ীর। জন্ম থেকে সে একবারও ওই মন্দিরে পদার্পণ করেনি। কুমারী মেয়েদের পক্ষে জায়গাটি যে অত্যন্ত বিপদসংকুল এই কথাটাই বারবার শুনে এসেছে, যদিও তার সঠিক কারণ কোনোদিনও জানতে পারেনি। কিন্তু আজ হঠাৎ মা, তার চিন্তায় বাঁধা পড়ে। মাথার ওপর মায়ের চুম্বন স্পর্শে মৃদুস্বরে শোনা যায়, এসো আমি তোমায় প্রস্তুত করে দিই। ঘরে এসে তার পালকের মতো সূক্ষ্ম মসলিন কাপড় সরিয়ে তাকে অনাবৃত্ত করে দেন রানীমা। তারপর তাকে নিয়ে চলে গেলেন পোষাবিন কক্ষে। দ্বিতীয়বার স্নান করিয়ে চুলগুলো আলতোভাবে মুছে নেন। এককণ্ঠ রক্তাম্বর পটব বস্ত্র পরিয়ে তাকে সাজিয়ে দেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে মা কেশবিন্যাস সুসম্পন্ন না হলে দুর্গ থেকে এক পাও বের হতে দেন না আত্রেয়ীকে, সেই মাই আজ তাকে নির্দেশ দিলেন চুল সম্পূর্ণ খোলা রাখতে। শরীর থেকে যত্ন করে খুলে নিলেন শেষ অলঙ্কারটি পর্যন্ত। নিরাভরণ আত্রেয়ীকে নিয়ে অসংখ্য দুর্গ অলিন্দ পেরিয়ে রানীমা এগিয়ে চললেন সিংহদুয়ারের দিকে। আগন্তকটির পেছনে মোহচ্ছন্নভাবে হাঁটছিল সুজন। পাহাড়ের এই পথটা নেহাত কম নয়। সেই দুপুরে যাত্রা শুরু করেছিল তারা। এখন দিনমণি প্রায় অস্ত্রাচলে। বাড়িতে তার বৃদ্ধ বাবা মা আছেন। সুজনের একার পরিশ্রমেই চলে তাদের একফালি সংসার। তবে সম্প্রতি সুজনকে সংসারী করার প্রতি যে বদ্ধ পরিকর হয়ে আছেন তার মা, এতে কতদিন এই সংসারকে যে নির্ঝঞ্ঝাটে রাখা যাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আগন্তুকটি আগে আগে চলছে, সুজন চলছে পিছে পিছে। যেতে যেতেই মাঝে মাঝে অস্পষ্ট গলা শুনতে পাচ্ছে সে, দ্রুত চালো, দ্রুত চালো, লগ্ন বয়ে গেলে আর সুযোগ মিলবে না। সুজনের কর্ণকুহর দিয়ে এই নির্দেশ প্রবেশ করছে কিনা তা বোঝার উপায় নেই, কিন্তু চলার গতি তার অস্পষ্টভাবে দ্রুত বেড়েই চলেছে। নতিশীল পর্বতগাত্রে স্পষ্ট হয়ে উঠেছে একটি মন্দিরের চূড়া। পাহাড়ের গা বেয়ে একাকী হেঁটে চলেছে একটি নারী মূর্তি। উদ্ধৃত বস্ত্রাঞ্চলে তার মুখমণ্ডল সম্পূর্ণ আবৃত, চেনা যাচ্ছে না, কিন্তু তার পদচারণার মধ্যে মিশে আছে সূক্ষ্ম রাজগৌরবের চিহ্ন। রানীমা ফিরে চলেছেন প্রাসাদের দিকে। তার দু চোখে সঞ্চিত হয়েছে আকুল অশ্রুবাণ।
কোনো মতে ওষ্ঠাধর একত্রে প্রচণ্ড দৃঢ়তার সঙ্গে চেপে ধরে রেখে তিনি এগিয়ে চলেছেন। তার বুকের ভেতর ধিকি ধিকি জ্বলছে চরম পাপবোধ এবং অনুশোচনার কালো আগুন। স্বহস্তে নিজের একমাত্র কন্যাকে দেবী ছিন্নমস্ত্রার ক্ষুধানলে সমর্পণ করে এসেছেন তিনি। এই দিন যে আসে সহস্রাব্দে একবার, তা আত্রেয়ের বেলায় এমনটাই হলো। এমনটাই ভাগ্য মেয়েটার। কঞ্চুকির 2 অনুচর ফিরে এসে জানিয়েছিল রক্তপলাশ বৃক্ষ যথাযথই নিষ্ফুল। ভয়ে দুশ্চিন্তায় আকুল হয়ে রানী ছুটে গিয়েছিলেন রাজপণ্ডিতের কাছে। ঘটনা শুনে তার মুখভঙ্গি দেখে রানীর মনে হয়েছিল বোধ করি নিঝুমপুরের ওপর বজ্রপাতের ইশারা পেয়েছেন তিনি। বহু প্রাচীন একটা পুঁথি খুলে কিছুক্ষণ স্বগত পাঠ করে নিয়ে গভীর চিন্তাক্লিষ্ট গলায় পণ্ডিত বলেছিলেন, আজ সেই অভিশপ্ত দিন ফিরে এসেছে। সহস্রাব্দ পরে দেবী ছিন্নমস্ত্রা জেগে উঠেছেন, নররক্তের পিপাসায় উন্মুক্ত হয়েছেন। এ তারই লক্ষণ। তার এই পিপাসা নিবৃত্ত করার উপায় কি পণ্ডিত মশাই? নিঝুমপুরে এ এক প্রাচীন ঐতিহ্য। যখনই দেবীর এই পিপাসার্ত মূর্তি উপস্থিত হয়, এক অজ্ঞাত কুলশীল ব্যক্তি, এক আগন্তুক কিংবদন্তি হল। সে নাকি স্বয়ং মহাকালের অনুচর। এই রাজ্যেরই কোনো একজন বাসিন্দাকে বশীভূত করার মাধ্যমে দেবীর পদপ্রান্তে বলি সমর্পণ করে সে। সেই ব্যক্তি ছাড়া বাকি সকলের স্বচক্ষে সে থাকে অদৃশ্য। তার মানে আজ আমাদের রাজ্যের কোনো এক হতভাগ্য প্রজাকে মৃত্যুবরণ করে নিতে হবে দেবীকে তুষ্ট করার জন্য? এই উত্তরে ম্লান হেসেছিল রাজপণ্ডিত। সে হাসির মধ্যে লুকানো ছিল রানীমার অজ্ঞতার প্রতি করুণা। গাঢ় স্বরে তিনি বলেছিলেন, না, সেই প্রজাটি স্মৃতিভ্রষ্ট হবে, কিন্তু মৃত্যু হবে না। বলি হিসেবে অন্য কিছু গ্রহণ করবেন দেবী ছিন্নমস্তা, এটাই রীতি। রানীমার নির্বাক প্রশ্নের উত্তরে রাজপণ্ডিত বলে চলেছিলেন, দেবী ছিন্নমস্তা গ্রহণ করবেন সমস্ত রাজ্যের সবথেকে মূল্যবান সম্পত্তিকে, রাজ্যের ভবিষ্যৎকে, আত্রেয়ী। শ্রাবণ নেমেছিল রানীমা দুচোখ বেয়ে। রাজপণ্ডিত বলে চলেছিলেন, সময় কিন্তু বেশি নেই রানীমা। বলি না পেলে দেবী ছিন্নমস্তা রুদ্ধ হয়ে ছারখার করে দেবে গোটা রাজ্য। খরা, বন্যা, মহামারী, দুর্ভিক্ষ হয়ে উঠবে নিত্যসঙ্গী। দাহ করার জন্য শ্মশান যাত্রীও হবে অমিল। এখন সিদ্ধান্ত আপনার, মেয়ের প্রাণ রক্ষা করবেন না প্রজাদের। মহারাজের সাথে একবার আপনি আলোচনা করুন রানীমা। শুধু মনে রাখবেন, আপনার সময় আজ সূর্যাস্ত পর্যন্ত। এই কথা শোনার পর আর ভাবার সময় পাননি রানীমা। প্রজা কল্যাণের কথা তার আগেই ভাবা উচিত। তিনি তাদের রানী, মাতৃসমা। কাজেই চোখ মুছে নিয়ে পণ্ডিতের কাছ থেকে আনুষঙ্গিক উপাচারের বিষয়ে খুঁটিনাটি জেনে নিজের হাতে কন্যাকে সজ্জিত করে তিনি রেখে এসেছিলেন দেবী ছিন্নমস্তার পদপ্রান্তে। কিছুক্ষণ পরে ফিরে আসার অজুহাত দিয়ে চুপিসারে বেরিয়ে এসেছেন মন্দির চত্বর ছেড়ে। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে এক ঝলক দেখে নিয়েছেন শূন্য রক্তপলাশ গাছটাকে ঘিরে। সেই সময় একবার মনে হয়েছে গাছটির নিচে যেন অন্ধকার কিছু ঘন হয়ে জমাট বেঁধেছে। অবশ্য সেটা উৎপীড়িত মাতৃহৃদয়ের বিভ্রাম হতে পারে। দেবী ছিন্নমস্তার বিগ্রহের সামনে নিমগ্ন চিত্রে পদ্মাসনে বসেছিল আত্রেয়ী। মা এমনটাই নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তিনি ফিরে আসবেন খুব শীঘ্রই। কি যেন উপাচার সংগ্রহ করতে গিয়েছেন। তারপর শুরু হবে পূজা। এমন অদ্ভুত পূজার কথা কখনো শোনেনি রাজকন্যা। পুরোহিতবিহীন এ কেমন পূজা? হাজারটা জিজ্ঞাসা ঘুরপাক খাচ্ছে মাথায়। কিন্তু আপাতত চুপ করে বসে মনকে একাগ্র করার চেষ্টা করা ছাড়া গতান্তর নেই। তমসা ঘনীভূত হতে থাকা মন্দির গৃহগর্ভে দেবতার বেদির কাছে আচমকায় একটা নড়াচড়ার আভাস পেয়ে সচকিত হয়ে ওঠে আত্রেয়ী।
চোখ দুটিকে ক্রমে ঘনায়মান অন্ধকারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বিগ্রহ বেদির দিকে সতর্ক সন্নিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সাথে সাথেই বিগ্রহের পদদেশ থেকে একটি কৃষ্ণাম্বর পরিহিত মূর্তি উঠে দাঁড়ায়, একটানে সরিয়ে ফেলে মুখের আবরণ। এই আধো আলোতেও সেই মুখ চিনতে বিন্দুমাত্র বেগ পেতে হয় না রাজকন্যাকে। বজ্রহত কণ্ঠে সে বলে ওঠে, মহাপণ্ডিত আপনি? একটা বিশ্রী হাসি হেসে রাজকন্যার পরম পূজনীয় শিক্ষক এগিয়ে আসেন তার দিকে। কণ্ঠস্বরের কথাবার্তা যত সম্ভব দমন করে দক্ষ নটের মতো শান্ত গলায় বলেন, আমি আর আমাতে নেই রাজকুমারী, স্বয়ং মহাকালে বশীভূত আমি এখন। তার ইচ্ছা অনুযায়ী করছি সব কিছুই। তার নির্দেশেই তোমাকে অর্ঘ্য হিসেবে দিতে হবে দেবীর চরণে। তবে তবে তার আগে মৃত্যুর পর যেন তোমার আত্মা কোনোভাবেই স্বর্গ লাভ না করে, সেই ব্যবস্থা করা আবশ্যক। নতুবা দেবীর ক্ষুধা মিটবে না। কিন্তু তুমি নিষ্পাপ শিশু, তোমার মনকে কলুষিত করা সম্ভব নয়। অগত্যা শরীরটাকেই কতদিন শশত লালিত বাসনা আমার। আর কাকতালীয়ভাবেই ঠিক আজকেই রক্তপালাশের গা শূন্য। কথা অর্ধসমাপ্ত রেখেই রাজকন্যার খুব কাছে সরে আসেন রাজপণ্ডিত। তার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে আত্রেয়ী। তার চোখের দৃষ্টি থেকে থেকেই ঝরে পড়ছে বাসনা। হঠাৎ প্রকৃতির কোলে যেন প্রচণ্ড অস্থিরতা আন্দোলনের সৃষ্টি হয়, যেন একটা আস্ত ঘূর্ণিঝড় এসে দাঁড়িয়েছে মন্দির দরজার সামনে, ছারখার করে দেবে যত পাপ, যত অন্যায়। আর সেই সাথেই ঘূর্ণিঝড়ের সাথে সাথেই আসছে এক সৌম্যকান্তি যুবা। তার পাথরে ক্ষুধা গড়া শরীরে দুবেলার কায়িক পরিশ্রমের ছাপ। মুখমণ্ডল চকচক করছে শ্বেতবিন্দু। দমকা হাওয়ায় ঘাড় পর্যন্ত নেমে আসা লম্বা চুল ছড়িয়ে আছে মুখমণ্ডলের চারপাশে। এতক্ষণে রুদ্ধশ্বাস আতঙ্কের পর এই প্রথম যেন গলা ফাটে আত্রেয়ীর। চিৎকার করে কেঁদে ওঠে সে। রাজপণ্ডিত তার দিকে হস্ত প্রসারিত অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় চোখে তাকিয়ে আছেন দরজার দিকে। অনুধাবন করার চেষ্টা করছেন পুরো বিষয়টা। যুবকটি সহজাত বিক্রমে কক্ষে প্রবেশ করে অবলীলাক্রমে শূন্যে তুলে ধরে রাজপণ্ডিতের কিশকায় শরীরটা। সামান্য প্রতিরোধ করার অবকাশটুকু পান না তিনি। পরক্ষণেই সেটি সশব্দে আছড়ে পড়ে ভূতলে। আবার তাকে নিজের হাতে তুলে নেন যুবকটি, আবার সবলে নিক্ষেপ করে ধরণী পৃষ্ঠে। তারপর আবার বিন্দু বিন্দু রক্তের ফোঁটা যেন সারা বিগ্রহের গায়ে পরম যত্নে মাখিয়ে দেয় রক্তচন্দনের প্রলেপ। সেই অদ্ভুত ধ্বংসলীলা থেকে কিন্তু এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নেয়নি আত্রেয়ী। নির্বাহ নিষ্প্রিয় চোখে সে তাকিয়েছিল। কার্যক্রম সমাপ্তিকালে যখন এক পাশে দাঁড়িয়ে দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে যুবকটি, রাজকন্যা এগিয়ে যায় সেই মানুষটা দেহাবশেষের দিকে, যাকে সে এতদিন শিক্ষাগুরু হিসেবে পরম শ্রদ্ধার জায়গায় উপবিষ্ট করে রেখেছিল। তাকে সে স্পর্শ করে না, কেবল তার মুখমণ্ডলের অবস্থান আন্দাজ করে নিয়ে একদলা নিষ্ঠাবন পরিত্যাগ করে তার ওপর। তারপর ধীর শান্ত পদক্ষেপে বেরিয়ে আসে মন্দির চত্বর ছেড়ে। দুর্গের পেছনের দরজা আর মন্দিরের সংযোগকারী পথটি দিয়ে উন্মাদের মতো ছুটে আসছিলেন রানীমা। প্রাসাদে ফিরেই কোনো এক অজ্ঞাত খেয়ালে রাজপণ্ডিতের কাছ থেকে সেই প্রাচীন পুঁথিটি একবার চেয়ে নিয়ে পড়ার উদ্দেশ্যে পাঠাগারে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে রাজপণ্ডিতের অনুপস্থিতি আবিষ্কার করে এক অজানা আশঙ্কায় সমস্ত শরীর শিথিল হয়ে যায় তার। কোনো রকমে খুঁজে খুঁজে পুঁথিটি আবিষ্কার করে পড়তে শুরু করেন। একের পর এক পৃষ্ঠা পড়তে পড়তে নিঝুমপুরের ইতিবৃত্ত সামনে এসে পড়ে।
বেশি দূর যেতে হয় না তাকে। রক্তপলাশ সংক্রান্ত অধ্যায়টি পাওয়া যায় কিছু পরেই। কিন্তু সেখানে লেখা অক্ষরগুলি দেখে চোখের সামনে ঘন অন্ধকারের পর্দা নেমে আসে তার। তিনি বারবার পড়েন বর্ণগুলি, বারবার, কিন্তু সেগুলি বিন্দুমাত্র পরিবর্তন হয় না। এই তো এখানে স্পষ্ট লেখা আছে, রাজ পরিবারের গুরুতর অনিষ্ট চিন্তাকারী কেউ ছদ্মবেশে রাজ সান্নিধ্যে আবাহন করলে দেবী ছিন্নমস্তার সতর্ক বার্তা স্বরূপ রক্ত পলাশের গাছ শূন্য হয়ে যায়। এর কোনো নির্দিষ্ট দিন নেই। অনিষ্ট চিন্তার পরিমাণ বৃদ্ধি পেলে যে কোনো দিনই এটা হতে পারে। সাথে সাথেই বিদ্যুৎ চমকের মতো সমস্ত বিষয়টা স্পষ্ট হয়ে যায় রানীমার কাছে। কাল বিলম্ব না করে পুনরায় প্রাসাদ পরিত্যাগ করেন তিনি। আচ্ছন্নভাবে প্রাসাদ দুর্গের দিকে হেঁটে আসছিল আত্রেয়ী। আকাচমকায় যেন প্রবল সংঘর্ষ হয় কার সাথে। পরক্ষণেই দুটি কোমল হাত এক রাস নিশ্চয়তার আশ্লেষে জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে ভরিয়ে দেয় শিল ললাট। এই নিয়ে দিনের দ্বিতীয়বারের মতো মায়ের বাহুবন্ধনে নিরাপত্তায় আবদ্ধ হয় রাজকন্যা আত্রেয়ী। আকস্মিক সেই দমকা ঘূর্ণিঝড়টা বেষ্টন করে ফেলে দুটি প্রাণীকে। মেয়ের বুকের সঙ্গে প্রায় মিশিয়ে নিয়ে রানীমা সভয়ে বলে ওঠেন, এ কি অশৈলী ঘটনা! ভয় নেই মা, এ যে মহাকাল আমাদের সকলের রক্ষাকর্তা। সে সত্যিই আসে, কিন্তু বলি দাবি করতে নয়, মানবতাকে পাপাচারের হাত থেকে রক্ষা করতে। ঝড়টা একবার এক পাক খেয়েই দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়ার পর মা মেয়ে দুজনেরই দৃষ্টি চলে যায় অদূরস্থিত রক্তপলাশ বৃক্ষটির দিকে। পুষ্পভারে নত হয়ে আসা গাছটির শাখা পোশাখা থেকে যেন টুপটাপ করে ঝরে পড়ছে প্রকৃতির নিজের বুকের রক্ত। শেষ হলো আজকের গল্প রক্ত পলাশ। সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, গল্পটা কেমন লাগছে জানাতে ভুলবেন না।